সাংবাদিক বন্ধুগণ ও সুধীজন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সিও, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, পুরা নাম ACHEO, সংক্ষেপে এই প্রতিষ্ঠানের নাম সিও। সিও প্রতিষ্ঠানের আহ্বানে আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ও অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে সিও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঝিনাইদহের চাকলাপাড়ায় অবস্থিত। আপনারা আরো জানেন যে আমি এলাকার অন্যান্য সাধারণ মানুষের মতোই একজন সাধারণ মানুষ। জীবনের অনেক কঠিন সময় পার করে এসেছি। আমার ছিল না কোনো অর্থবিত্ত, কিন্তু আমি ভাবতাম কিভাবে মানুষের বা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়। সেই লক্ষ্যে আমার যাত্রা নিয়ে শুরু করি আমি একটি প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। সেই প্রতিষ্ঠানের নামটি আবারও বলি, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, সিও। সিওর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়। বর্তমানে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ঋণ কর্মসূচি প্রকল্পটিও চলমান আছে। এই ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয়, তার যোগান হিসাবে আসে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন ধরনের জামানত প্রদানের বিপরীতে অর্থ প্রাপ্তি ঘটে, যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিশোধ করতে হয়। আর এই ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য বিভিন্ন জেলা থেকে আগত অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের দক্ষ নিয়োগ বোর্ডের পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু সংখ্যক স্টাফ তাদের হীন মানসিকতার কারণে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মে জড়িয়ে পড়ে, যার কারণে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো এক সময় প্রতিষ্ঠান যখন আইনের আশ্রয় গ্রহণ করে, তখন তারা তাদের অপরাধটাকে আড়াল করার জন্য বিভিন্নভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের মন গড়া দুর্নাম প্রচার করে। তাই আপনাদের নিকট বিনয়ের সাথে বলতে চাই যে আপনারাও সমাজ উন্নয়নের জন্য কাজ করেন এবং সমাজের চিত্র তুলে ধরেন। সিও প্রতিষ্ঠান সমাজ উন্নয়নের জন্য কাজ করে আর এই কাজ করার জন্য যে শত শত স্টাফ নিয়োগ করতে হয়, তাই কোনো কোনো ক্ষেত্রে উভয়ের জানা বোঝার ভুল থাকতে পারে। তাই যে কোনো বিষয় যদি আপনাদের চোখে অসঙ্গতি হয়, মনে হয় বা আপনাদের ভুল বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। একটা কথা আমাদের সকলের মনে রাখা দরকার যে সিও একটি আর্থিক প্রতিষ্ঠানের অর্থেই পরিচালিত হয়। অন্য আরেকটি আর্থিক প্রতিষ্ঠান এই অর্থনৈতিক প্রতিষ্ঠানকে কিন্তু লোন হিসাবে লোন দিয়ে থাকে এবং এই লোনটি তাদেরকে আবার ফেরত দেওয়া লাগে। এই অর্থ যখন কোন এক শ্রেণীর স্টাফদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যখন তারা অর্থটি আত্মসাৎ করার পর টাকাটি আর ফেরত দেয় না, তখন আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আমাদের।
অতি সাম্প্রতিক সময়ে কিছু সাবেক কর্মকর্তা বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে সংস্থাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংস্থা বিরোধী কিছু কথা আপনাদের কোন কোন সাংবাদিক ভাইদের দ্বারা সংবাদ মাধ্যমে প্রচার করেছে। এখানে তারা সংস্থার কি পরিমাণ ক্ষতি করেছে এ বিষয়ে সংস্থার পরিচালক সার্বিক মোহাম্মদ ওহিদুর রহমান তার লিখিত বক্তব্য আপনাদের নিকট উপস্থাপন করবেন। আমি তাকে এ বিষয়ে সম্মানীয় সাংবাদিক বৃন্দ সুধীজনদের জ্ঞাতার্থে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি পরিচালক সার্বিককে। আমি আরেকটি ন্যাচারাল কথা আপনাদের সকলের উদ্দেশ্যে একটু বলতে চাই। আজকে যে আয়োজনটি বা আলোচনা সভাটি আয়োজন করা হয়েছে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সিও যেটি করেছে, আপনারা দয়া করে একটু সময় যদি দেন, আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা কি আঙ্গিকে পরিচালনা হয়, কিভাবে এই প্রতিষ্ঠানের লোকবল নিয়োগ হয়, আমরা কিছু ভিডিও চিত্র, কিছু যারা আর্থিক অনিয়ম করেছে তাদের হাতের লেখা, তাদের অফিসাররা বিভিন্নভাবে বিভিন্ন শোকজ বা তাদের কি কি বিষয় করা, কি কি ধরনের অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল, সবকিছু একটু খুলাসা করে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানটা কলঙ্ক মুক্ত করতে চাই। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আর একটি কথা বলতে চাই, সেটি হলে এই প্রতিষ্ঠান সরকারের বেশ কয়েকটা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়, দেখভাল করে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত ওতপ্রোতভাবে। আমরা কোথায় কি করছি, কোথায় কি করি, সকল কিছু সরকার অডিট করে, মনিটরিং করে, দেখভাল করে। যে কারণে আমি ইচ্ছা করলেই এই প্রতিষ্ঠানের ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না। এটি একটি সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। আমার এই কথাটি বলতে অনেক দেরি হয়ে গেল আপনাদের ডাকা বা আহ্বান করা। আমি শারীরিকভাবে প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। আমার হয়েছিল পক্স, সাংঘাতিক পক্সে আক্রান্ত ছিলাম আমি। আর এই পক্স হওয়ার কারণে আমি এই আপনাদের সাথে যে আলাপ আলোচনা করব এই সুযোগটি আমার পাইনি, আমার দেরি হয়ে গেছে। সাথে সাথে আমার পরিবারের মানুষ আরো বেশ কয়েকজন একটু অসুস্থ ছিল। সেই অসুস্থতা, তাদেরকে সুস্থতা করার জন্য বিভিন্ন দেশের বাইরে চিকিৎসা দেওয়ার জন্য আমি সেই সমস্ত কারণে আপনাদের সাথে আজকের এই আলোচনা সভা, আজকের এই সাংবাদিক সম্মেলন আমার একটু দেরি হয়ে গেল। আমি পরিচালক সার্বিক মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। আমার কথা ধৈর্য ধরে শুনছেন, এর জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটু সময় দেবেন, যেহেতু 1 ঘন্টা আমরা দেরি করে ফেলেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে সবার কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমার জীবনের প্রথম আজকে কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলিনি। এই কথা বলার ভিতরে যদি কোনো সময় আমার কোনো ভুল হয়ে থাকে, আপনারা ছোট ভাই মনে করে, আমি আপনাদের ছোট ভাই তাই মনে করে, আমি আপনাদের সন্তান এইটা ভেবে আমার মাফ করে দেবেন। কারণ কথা বলা একটা অভ্যাস লাগে, আমার সেই অভ্যাসটা আসলে নেই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিও সংস্থা সম্পর্কে আপনাদের অবগতি করানো ও বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্থান জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্স অ্যান্ড অডিটোরিয়াম, তারিখ 6 মে 2024। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সিও সংস্থার আহ্বানে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অবগত আছেন যে বিগত 1986 সাল থেকে আপনাদের সার্বিক সহযোগিতায় সিও সংস্থাটি আত্মমানবতার সেবায়
যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সকলে একই এলাকার পাশাপাশি বসবাস করলেও কাজের ভিন্নতার কারণে একে অপরকে জানা বা বোঝার সময় ও সুযোগ হয় না। এ কারণে আপনাদের অবগতির জন্য সিও সংস্থা সম্পর্কে কিছু কথা ও তথ্য উপস্থাপন করতে চাচ্ছি। 1986 সালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে সংস্থাটির প্রথম কার্যক্রম শুরু হয়। বর্তমানে সংস্থাটির প্রধান কার্যালয় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় অবস্থিত। সৃষ্টির পর থেকে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম তার জীবনের সমস্ত পরিশ্রম, মেধা, মনন ও সততা দিয়ে এবং আপনাদের সবার সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে মানব সেবায় নিয়োজিত হয়ে সমাজের অসহায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলে অবগত আছি যে অত্র এলাকায় একসময় গ্রামের মানুষের পানি পান করার টিউবওয়েল ছিল না। খড়ের চাল দিয়ে বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়ত। ছেলে মেয়েরা স্কুলে যেত না। অধিকাংশ মা বোনদের ব্যবহারের জন্য 2টি কাপড়ের বেশি কিনতে পারত না। 3 বার খাবারের জায়গায় 1 বার ভাত বা রুটি খেয়ে দিন পার করেছে। দেখা গেছে বাড়িতে স্বাস্থ্যসম্মত কোনো বাথরুম ছিল না। কাজের অভাবে অধিকাংশ মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াত। পিছনের সারি যারা আছেন, আমি একটু শুনি, সবাই যদি একটু শোনেন তাহলে আর একজনের শোনাটা একটু সহজ হয়। একটু হেল্প করেন আমাকে। বেকার হয়ে ঘুরে বেড়াত, ফলে তাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকত। টাকার অভাবে কৃষকেরা তাদের জমির ফসলের পানি, বীজ, সার কিনে দিতে পারত না। গ্রামের মহাজনের কাছে গিয়ে মাঠের কাঁচা ধান অগ্রিম প্রতিমন 100 থেকে 200 টাকা দরে বিক্রি করে দিত। এছাড়াও শহরে এসে মহাজনের কাছ থেকে নিরুপায় হয়ে মহাজনের কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে পরিশ্রম করার পর যে টাকা আয় করেছে, দেখা গেছে মহাজনের টাকা শোধ করার পরে তার আর বাজার করে খাওয়ার কোনো টাকা থাকছে না। এমনকি খালি হাতেও বাড়ি চলে গেছে। এই ধরনের শত শত সমস্যা নিয়ে দিন কাটাতে হতো এইসব অসহায় মানুষের, গরিব মানুষের দুর্দশা দেখে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার সহ আপনারা ও এই দেশের সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতায় 1996 সাল থেকে গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সিও সংস্থা ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করে। তারপর থেকে বিভিন্ন জায়গায় শাখা অফিস স্থাপন করে গ্রামের মহিলাদের পুঁজি গঠন ও স্বাবলম্বী করার লক্ষ্যে সমিতি গঠনের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদানের কাজ শুরু করে। গ্রামের সাধারণ মহিলারা সমিতির সদস্য হয়ে বিভিন্ন খাতে ঋণ গ্রহণ করে এবং তা ব্যবহার করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। সিও সংস্থা আর্থিকভাবে সুবিধার পাশাপাশি সামাজিক কাণ্ডে জড়িত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। যেমন মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ প্রতিরোধ, বহু বিবাহ রোধে সচেতনতা সৃষ্টি করা, যৌতুক, আত্মহত্যা রোধ, শিশু শ্রম বন্ধ, বয়ঃসন্ধিকালীন সচেতনতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ইত্যাদি। সিও সংস্থা শুধু একজন সদস্যকে ঋণ দিয়েই দায়িত্ব শেষ করে না। যদি কোনো কারণে একজন সদস্য অসহায় অবস্থায় পতিত হয়ে যায়, তাহলে সংস্থা তার পাশে দাঁড়ায়। যেমন ঋণ গ্রহণ করার পর একজন সদস্য বা তার জামিনদার যে কোনো একজন মারা গেলে ওই ঋণ মাফ করে দেওয়া হয় এবং তার জমাকৃত যত টাকা সঞ্চয় পাওনা থেকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হয়।
ঋণ গ্রহণ করার পর সদস্য যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় তাহলেও তার সমস্ত ঋণ মাফ করে দেওয়া হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ঋণ মাফ করে দেওয়া হয়। দুর্ঘটনায় অঙ্গহানি হলে তাকেও ঋণ মাফ করে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে কারণে কোনো ক্ষতিগ্রস্ত হলে সেই ঋণও মাফ করে দেওয়া হয়। সদস্য মারা গেলে তাৎক্ষণিকভাবে তার দাফন কাফনের জন্য পরিবারকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয়। ঋণ গ্রহণকারী কোনো সদস্যর ছেলে মেয়ে অর্থের অভাবে পড়াশোনা করতে ব্যাঘাত ঘটলে তাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। শাখা অফিস থেকে সদস্যর প্রতি কোনো ধরনের অন্যায় হয়েছে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হয়। সদস্যর সক্ষমতা অনুযায়ী চাহিদার পরিপ্রেক্ষিতে সদস্যকে ঋণ প্রদান করা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন সংস্থার অধিকাংশ সদস্য গ্রামের মা বোনেরা। এই মা বোনদের সমিতিতে ভর্তি করে ঋণ প্রদান করার উদ্দেশ্য হল তাদের কাজ সৃষ্টি ও পুরুষদেরকেও কাজকর্মে মনোযোগী করে গড়ে তোলা। ঋণের টাকা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে যাতে তারা একটি পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারে, পাশাপাশি ঋণ গ্রহণকারী সদস্যকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। কেউ যেন খারাপ ভাবে নিয়ে না, অনুরোধ। এইভাবে দেখা যায় এখন আর কোনো মানুষ বেকার হয়ে বসে থাকে না। দেশের অধিকাংশ মানুষই কর্মমুখী হয়ে উঠেছে। মানুষ এখন আর অর্ধাহারে অনাহারে থাকে না। মানুষ অভাব অনটন থেকে বেরিয়ে এসে স্বাবলম্বী হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কৃষি এবং গ্রামীণ অবকাঠামো আর্থিকভাবে সচ্ছল হওয়ার মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতার পরে অল্প সময়ের মধ্যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন আমরা উন্নত আয়ের দেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রতিটি ক্ষেত্রে সিও এনজিও সহ অন্য এনজিও সেক্টরের বড় অবদান রয়েছে বলে আমরা মনে করি। এছাড়াও কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে যে সচ্ছলতা ফিরে এসেছে তার বড় অবদান নিশ্চয়ই এনজিও সেক্টরের আছে, সেটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগই নেই। প্রিয় বন্ধুরা, সিও সংস্থা বাংলাদেশের অধিকাংশ জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান আছে। তার মধ্যে গ্রামীণ কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ উল্লেখযোগ্য। এখানে লক্ষ লক্ষ ঋণ গ্রহীতা সরাসরি ঋণ গ্রহণ করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে তাদের অর্থনৈতিক ভিত ছড়িত করছে। এখন আর তারা গ্রাম্য মহাজনের নিকট থেকে সরাসরি টাকা ঋণ করে না, তাদের জমির ফসল ন্যায্য দামে বিক্রি করে টাকা পয়সা ঘরে তোলে। এই ধরনের প্রতিষ্ঠান তো কারোর পক্ষে একা চালানো সম্ভব না। যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাকরির অভাবে মানবতার জীবন যাপন করছে, সিও সংস্থা ওই সকল বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষের আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অধিকাংশ জেলায় শিক্ষিত বেকার মানুষ চাকরির মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়েছে। যে বেকার মানুষগুলো এই সিও সংস্থায় চাকরি করছে তাদের কারোর বাড়ি রংপুর, দিনাজপুর, বগুড়া, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। সেখান থেকে এসে যখন তারা এই প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করে, এমনকি শাখা পর্যায়ে অনেক বড় দায়িত্ব পালন করে। একজন স্টাফ শুধুমাত্র দায়িত্ব পালনই নয়, কর্মকালীন ও কর্ম পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা ভোগ করে থাকে। যেমন সাপ্তাহিক ছুটি সহ সরকারি ছুটি, নৈমিত্তিক ছুটি ও অসুস্থজনিত ছুটি,
মাতৃত্বকালীন ছুটি ও পিতৃত্বকালীন ছুটি, সঙ্গরোধ ছুটি, বিবাহ কার্য সম্পাদনের ছুটি, অস্থায়ীকালে সবেতনে 3 দিন ছুটি ভোগ করতে পারে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাই ছুটি সুবিধা, কল্যাণ ফান্ডের সুবিধা, এফডিপিএস এর সুবিধা, খাদ্য ভাতা, জ্বালানি সুবিধা, বৈশাখী ভাতা, মোবাইল খরচ, বছরে 2টি উৎসব ভাতা, এলপিআর সুবিধা, স্টাফদের সন্তান জন্মদানের পূর্বে মায়ের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়ে থাকে। সন্তান জন্মদানের পর উপহার সামগ্রী প্রদান করা হয়, বদলিকালীন যাতায়াত খরচ প্রদান করা হয়, রাত্রিকালীন অবস্থান ভাতা প্রদান করা হয়। বছরের মধ্যে ভোগ না করা ছুটি, অবশিষ্ট ছুটি পরবর্তী বছরের ছুটির সঙ্গে যুক্ত করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, এনজিও সেক্টর থেকে ঋণ গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ নেই বললেই চলে। হ্যাঁ, 2-1 ক্ষতিগ্রস্ত হতেই পারে। ঋণের টাকা গ্রহণ করে সঠিক খাতে ব্যয় না করার কারণে ক্ষতিগ্রস্ত হতেই পারে। কিছু কিছু সদস্য আছে কিস্তির টাকা আদায়ের সময় ওই ঋণ খেলাপিরা আমাদের অনেক কর্মীকে যা লাঞ্ছিত করে, এমনকি এমন ঘটনাও আছে। সেক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে ঋণ আদায়ের জন্য তাদের বোঝানোর পরও টাকা না দিলে কোনো প্রকার জোরাজুরি না করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, একটা সমিতিতে যখন 20 থেকে 25 জন সদস্য ঋণ গ্রহণ করে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে থাকে, ওই জায়গায় যদি একজন খারাপ মানুষ কিস্তির টাকা না দিয়ে পার পেয়ে যায়, তাহলে বাকি সদস্যদেরও আর কিস্তির টাকা পরিশোধ করার মানসিকতা তৈরি হয়ে যায়। এমনকি অনেকেই আর কিস্তির টাকা পরিশোধ করতে চায় না। এইভাবে এক পর্যায়ে সকল সদস্য টাকায় আদায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোন কোন ক্ষেত্রে ঋণখেলাপিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে হয়। কারণ এটা তো সংস্থার টাকা না, সরকারের মাধ্যমে ব্যাংক থেকে লোন করে এনে সদস্যদেরকে ঋণ হিসেবে দেওয়া হয়। তাদের কাছ থেকে পুনরায় ওই টাকা আদায় করে ব্যাংকে ফেরত দেওয়া হয়, ব্যাংকে ফেরত দিতে হয়। সিও সংস্থা সম্পর্কে না জেনেই আমাদের অনেক বন্ধু মিথ্যা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। সে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা কষ্ট পেয়েছি, প্রতিবাদও জানিয়েছি। যারা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছে তারাই আবার সংস্থার বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন হয়রানিমূলক অপপ্রচার করে বেড়াচ্ছেন। বিষয়টি একেবারেই অযৌক্তিক ও হাস্যকর। তাদের সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই। একটু পানি খেয়ে নেব। প্রিয় সাংবাদিক, ওই কথাটা যেন আবার কোট করেন না, পানি খাওয়ার কথা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একজন স্টাফের বাড়ি গাইবান্ধা জেলায়, তার নাম এবিএম মাহবুবুর রশিদ। তাকে সংস্থায় নিয়োগ দেওয়ার পর ফরিদপুর সদর শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে তার হাতে প্রায় 5 কোটি টাকা দেওয়া হয় এবং তার অধীনে আরো 7-8 জন স্টাফ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। তার হাতে ওই টাকা দেওয়া হয় কারণ ওই টাকা সে ফরিদপুর শাখার কর্ম এলাকার মধ্যে বিভিন্ন সদস্যদেরকে ঋণ দেওয়া ও আদায় করে সঠিকভাবে পরিচালনা করার জন্য। এমনকি ওই শাখার দৈনন্দিন আদায়ের টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে উঠিয়ে এনে আবার সদস্যদের ঋণ প্রদান করা হয়ে থাকে। সেই ব্যাংকের সিগনেটরি পাওয়ার ম্যানেজার সহ ওই স্টাফদেরকে দিয়ে দেওয়া হয়। সে যদি ইচ্ছা করে একদিনেই সংস্থার যত টাকা ব্যাংকে জমা আছে সব টাকা উঠিয়ে নিয়ে পালিয়ে চলে যাবে, সেই সুযোগও তার আছে, সেই সুযোগটাও তার আছে। ফরিদপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে যে দায়িত্ব পালন করছিলেন তার নাম এবিএম মাহবুবুর রশিদ। তার বাড়ি গাইবান্ধা জেলায়,
সে এই প্রতিষ্ঠানে দীর্ঘ 9 মাস দায়িত্ব পালন করার মধ্যে অল্প কিছুদিনের ভিতরে ব্যাপক আর্থিক অনিয়ম করে ফেলে। এই আর্থিক অনিয়ম ধরা পড়ার আগে তার কাজ কর্ম কথাবার্তা এবং চলাফেরা অসঙ্গতির কারণে তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন সময় তাকে মৌখিক ও লিখিতভাবে সতর্কীকরণ করা সহ একাধিকবার কারণ দর্শানোর চিঠি প্রদান করেছে। তার উত্তরে সে বারবারই অন্যায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছে এবং আগামীতে আর কোনো অপরাধ করবে না সেইভাবেও লিখিত উত্তর দিয়েছে। এক পর্যায়ে তার সংশোধন না হওয়ার লক্ষণ মনে করে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, সহকারী পরিচালক, ঋণ কর্মসূচি তাদের অনুরোধে অডিট ও মনিটরিং টিম সবাই মিলে সিও ফরিদপুর শাখার অডিট কার্যক্রম পরিচালনা করার জন্য যায় এবং অডিট কার্যক্রম শুরু করে। অডিট কার্যক্রম শুরু করার পর এবিএম মাহবুবুর রশিদ যে ফিল্ড পর্যায় থেকে টাকা আত্মসাৎ করেছে তা প্রমাণিত হয়। অডিট শেষে এক পর্যায়ে 29,40,700 টাকা এই মাহবুব রহমান আত্মসাৎ করেছে মর্মে চিহ্নিত হয়। তারপর অডিট ও মনিটরিং এর টিম এবং ফরিদপুর শাখা সহ ওই কর্ম এলাকার অনেক স্টাফদের উপস্থিতিতে ফরিদপুর শাখা অফিসে এবিএম মাহবুবুর রশিদকে নিয়ে মিটিং করা হয়। মিটিং এ উপস্থিত সবাই তার কাছে জানতে চায় অডিট শেষে আনতে যে টাকা আত্মসাৎ চিহ্নিত হলো আপনি এই টাকা কবে নাগাদ ফেরত দেবেন। সে সময় এবিএম মাহবুবুর রশিদ বলেন যে আমি যেহেতু লোভের বশবর্তী হয়ে 29,40,700 টাকা আত্মসাৎ করে ফেলেছি, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি এবং আগামী 1 মাসের মধ্যে সমুদায় টাকা সংস্থাকে ফেরত দিয়ে দেব। এই মর্মে উপস্থিত সকল কর্মকর্তা ও স্টাফদের সামনে 300 টাকার স্ট্যাম্পে নিজের হাতে লিখিতভাবে স্বীকারোক্তিনামা করে দেয় এবং উপস্থিত সকল স্টাফদের সামনে স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার দেয়, যা মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরদিন তিনি 14 লক্ষ টাকা পরিশোধ করার জন্য নিজের নামের একটি লিখিত চেক প্রদান করে। পরবর্তীতে সময় মতো যখন সে টাকা পরিশোধ না করে তখন প্রতিষ্ঠান বাধ্য হয়ে তার নামে উকিল নোটিশ পাঠায়। তারপরেও যখন সে টাকা পরিশোধ না করে তখন আর কোনো উপায় অন্তর না পেয়ে সংস্থা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হয়। আপনারা যে আমার কথা অনেক ধৈর্য ধরে শুনছেন, আমি ওই দিকে বেশি একটা না তাকাতে পারলেও আমি বুঝতে পারছি যে আপনাদের হয়তো অনেক শুনছেন, আপনারা এর জন্য ধন্যবাদ। এর ভিতরে এবিএম মাহবুবুর রশিদ তার নিজের আত্মসাতের টাকা সংস্থায় ফেরত না দেওয়ার জন্য কৌশলে সিও সংস্থার বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ফরিদপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করে। ফরিদপুর আদালত ওই মামলার তদন্তের জন্য ফরিদপুর পিবিআই উপর তদন্তের ভার দেয়। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে মামলার বাদী এবিএম মাহবুবুর রশিদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রদান করে। ওই রিপোর্টে এবিএম মাহবুবুর রশিদ যে মামলা করেছিল তা মিথ্যা প্রমাণিত হয় এবং সে যে টাকা আত্মসাৎ করেছে তাও প্রমাণ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, আমরা আবার পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলাম, এই এবিএম মাহবুবুর রশিদ এর আগেও যে 3টে এনজিওতে চাকরি করেছে সেই সব প্রতিষ্ঠান থেকেও বড় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছিল এবং এ সংক্রান্তে তার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালত সহ বিভিন্ন আদালতে মামলা চলমান আছে। এদিকে এই এবিএম মাহবুবুর রশিদ আত্মসাৎকৃত টাকা ফেরত না দিয়ে জন্য আরো যে সমস্ত কিছু স্টাফরা বিভিন্ন সময়ে শাখা অফিস থেকে টাকা আত্মসাৎ করে সংস্থায় ফেরত দেয়নি, তার মধ্যে উল্লেখযোগ্য যশোর সদর শাখার শাখা হিসাব রক্ষক সাবিনা ইয়াসমিন, ফিল্ড অফিসার তানিয়া খাতুন, বারোবাজার শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ, ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক মাসুদা পারভিন। এই মাসুদা পারভিনের দায়িত্ব পালন করা অবস্থায় তার অধীনে একজন ফিল্ড অফিসার, তার নাম রবিউল ইসলাম, তার বাড়ি যশোর জেলায়। এই মাসুদা পারভিনের সহযোগিতায় ফিল্ড অফিসার রবিউল ইসলাম অনেক টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে এই রবিউল ইসলামের বাড়িতে তার বাবা, ভাই, স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ ও সাবেক
ইউপি চেয়ারম্যান সহ সালিশ হয়। সেই সালিশেও রবিউল ইসলাম আত্মসাতের টাকা সংস্থায় ফেরত দেবে মর্মে লিখিত দেয়। পরবর্তীতে আবারও শাখা অফিস সহ প্রধান কার্যালয়ে রবিউল ইসলাম যে টাকা আত্মসাৎ করেছে সেই টাকা সংস্থায় ফেরত দেওয়ার বিষয়ে লিখিতভাবে কয়েকবার সালিশ হয়। এই রবিউল ইসলাম টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার পর তার আত্মসাতের টাকা সংস্থায় ফেরত না দেওয়ার জন্য পাল্টা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম স্যারের বিরুদ্ধে মামলা করে দেয়। প্রতিষ্ঠাতা সহ অন্যান্য স্টাফের নামে যশোর আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আদালত মামলার তদন্ত দায়িত্ব দেয় যশোর পিবিআই এর উপর। পিবিআই তদন্ত শেষে রবিউল ইসলাম যে মিথ্যা মামলা করেছে তা প্রমাণ হয় এবং রবিউল যে তার আত্মসাৎকৃত টাকা ফেরত না দেওয়ার জন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে তাও প্রমাণ হয়। পরবর্তীতে এই রবিউল ইসলাম আবারও ওই মামলার নারাজি পিটিশন দেয়। যশোর আদালত আবার ওই মামলার তদন্তের ভার সিআইডির উপরে প্রদান করে। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে প্রমাণ হয় যে রবিউল ইসলাম যে মামলা করেছে তা মিথ্যা। তারপর আদালত মামলাটি খারিজ করে দেয়। ঝিকরগাছা শাখার ম্যানেজার ছিল মোহাম্মদ আমিরুল ইসলাম। এই আমিরুল ইসলাম যে টাকা আত্মসাৎ করেছিল এবং সংস্থায় ফেরত না দেওয়ার কারণে সংস্থা তার নামে যে মামলা দায়ের করে ওই মামলার আমিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত কর্তৃক জেল ও জরিমানার রায় ঘোষণা করে। সাজা থেকে বাঁচার জন্য নিজে জাল কাগজ তৈরি করে আদালতে দাখিল করে খালাস পেয়ে যায়। পরবর্তীতে আদালত তার জাল কাগজপত্র প্রমাণিত হয়। এই জালিয়াতির অভিযোগে আদালত নিজে সরকার বাদী হয়ে তার বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করে। যে জালিয়াতি মামলা এখনো আদালতে চলমান আছে। পরবর্তীতে হাইকোর্ট থেকেও আমিরুল ইসলামের জেল ও জরিমানার আদেশ বহাল রেখে রায় ঘোষণা করে। সংস্থার পক্ষে রায় এসেছে হাইকোর্ট থেকে। এইভাবে কিছু আত্মসাৎকারী সাবেক কর্মী প্রতিষ্ঠানকে হেয় করার জন্য এহেন কাজ করছে। যেহেতু সিও সংস্থা একটা আর্থিক প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ এই আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে লেনদেনের সাথে জড়িত আছে। সেখানে হাতে গোনা কিছু আত্মসাৎকারী, দুর্নীতিবাজ এবং বিশ্বাস ভঙ্গকারী মানুষ তারা এই টাকা পয়সা আত্মসাৎ করে বা সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ফেরত না দিলে আমরা তো তাদের সাথে খারাপ আচরণ করে নিজের হাতে আইন তুলে নিতে পারি না। এসব ক্ষেত্রে বাধ্য হয়েই দেশের প্রচলিত আইনে প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়াও আরো কিছু অসৎ স্টাফ বিভিন্ন সময় সংস্থার টাকা আত্মসাৎ করে চলে গিয়েছে। তারাও বিভিন্ন সময়ে সংস্থার বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর অপবাদ রটিয়ে বেড়াচ্ছে। আমরা মনে করি একজন স্টাফের বিরুদ্ধে যদি সংস্থা অন্যায় করে কোনো মামলা মোকদ্দমা করে তাহলে এই সংস্থায় শত শত মানুষ চাকরি করছে, তারাও চাকরি করতো না, সবাই ভয় পেয়ে চাকরি ছেড়ে চলে যেত। যারা সংস্থার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে বেড়াচ্ছে তারা তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্য এই ধরনের মিথ্যা অপবাদ রটিয়ে বেড়াচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা জাতির বিবেক, আপনারা জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক। আপনাদের সামনে আপনাদেরই প্রিয় প্রতিষ্ঠান সিও সংস্থার কার্যক্রম সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরলাম। আপনারা সহ সমাজের যারা সচেতন মানুষ আছেন সবাই যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন সিও সংস্থার কোনো অপরাধ নেই। তারপরেও সকল বিচার বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সংস্থার টাকা আত্মসাৎকারী যে কয়জন সংস্থার বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন অপবাদ রটিয়ে বেড়াচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে আপনারা আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের ব্যাপারে
পত্রিকা সহ পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন বলে আমরা আশা করি। শেষ করার আগে কবিতার ছলে কিছু কথা বলতে চাই, আমার নিজের লেখা। গর্বিত বাঙালি আমি, গর্বিত বাঙালি যে আমি বাংলায় কথা বলি। আরেকবার বলি, গর্বিত বাঙালি আমি, গর্বিত বাঙালি যে আমি সিএনজিওতে কাজ করি। আরেকবার বলি, গর্বিত বাঙালি আমি, গর্বিত বাঙালি যে আমি বাংলার অসহায় হতদরিদ্র ও গরিব কৃষকদের পাশে থেকে কাজ করতে পারি। রক্তের প্রতিটি বিন্দুর সাথে মিশে গেছে এই সিএনজিওর নাম। শুরু থেকে আছি আমি, আল্লাহ যদি সহায় থাকে আগামীতেও থাকবো আমি, যতদিন আছে মোর প্রাণ। ভালোবেসে যাব আমি এই সিএনজিওর নাম। সিএনজিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সে আমার সহোদর ভাই। সবার ক্ষেত্রেই দেখি হাসিমাখা মুখ তার, অতি বিনয়ী ব্যবহার, অতি ধৈর্য আছে তার, নেই কোনো অহংকার। একই হাড়িতে অন্ন খাই মোরা, সুখী পরিবার। নাম আমার মোহাম্মদ ওহিদুর রহমান। পরিচালক সার্বিক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করাই আমার কাজ। উপস্থিত আছেন যত গুণীজনেরা, আমি জানাই সবাইকে হাজারো সালাম। এবার আপনাদের সামনে, এবার আপনাদের অনুমতি সাপেক্ষে অপরাধী চক্রের কিছু কিছু প্রামাণ্য চিত্র সুধীজনদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে, দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। কথা বলো না সোহাগ, আপনারা দয়া করে যদি সবাই একটু পিছনে যান। আমাদের অফিস তো এটা আমার নিজের কথা না, আমি নিজের মতো করে চলতে পারি না। যেহেতু অফিস একটা শৃঙ্খলার ভিতরে চলতে হয়, আপনারা জানেন। অফিস একটা ডকুমেন্টার ভিতরে চলতে হয়। আমাদের কাছে যে সমস্ত অপরাধীরা অপরাধ করে গিয়েছে তাদের সুন্দর সুন্দর ডকুমেন্ট আছে, আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি। আপনারা দেখবেন তাদের স্বহস্তে লেখা ডকুমেন্ট, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে, সেই সমস্ত ডকুমেন্ট আমরা দেখাতে চাচ্ছি আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করব, আপনারা যদি একটু সময় দিয়ে ধৈর্য ধরে, বেশি সময় লাগবে না, কিছু তথ্য আপনাদের দেখাবো। আমাদের কাছে প্রত্যেকের ডকুমেন্ট আছে। ধন্যবাদ। সাউন্ড দিয়ে দাও। কতদিন কর্মরত আছেন? আপনি যে আত্মসাৎ পেরেছেন বলছেন এবং আপনি মাঠ পর্যায়ে যে ভুয়ারি বিতরণ করেছেন চিহ্নিত হইল, এই ব্যাপারে বলেন কতগুলো দিয়েছেন? 100 করে? 100 বেশি হবে ভুয়ারি বিতরণ। কি বলেন, আপনি বলেন। আপনি ঋণ সদস্যের কাছে ভাগাভাগি করে নিয়েছেন? তাহলে এই শাখায় যে এখন ধরেন আপনার অনিয়মের কারণে, আত্মসাতের কারণে এই শাখায় এখন আদায় হচ্ছে, এর ভিতরে কিছু স্টাফ আমাদের পালিয়েও চলে গেছে। তার নাম কি? সে কি গেছে বলেন তো একটু তার কথাটা। মানে সে ভয়তে পড়ে চলে গিয়েছে। ম্যানেজার যখন এই আত্মসাতের সাথে জড়িত, আমি কবে বিপদে পড়ে যাব, তাই জন্য সে চলে গিয়েছে নাকি?
আর বর্তমানে যে ফিল্ড অফিসাররা আছে এদের কি অবস্থা? এখন এই যে আদায়ের যোগ্য বন্ধ হচ্ছে, আদায় হচ্ছে না, এর তো কারণ আসলে যে লোনগুলো আপনি ভুয়া লোন দিয়েছেন, ভাগাভাগি করে নিয়েছেন, সেই লোনের টাকা তো বাকি পড়ছে। আপনি আমাদের কাছে বকেয়া হাইট দেখিয়েছেন সুকৌশলে কত টাকা? এই মাসে, চলতি মাসে 5,50,000 টাকা বকেয়া হাইট দেখিয়েছেন, তাই না? আপনি একটু নিঃসংকোচে বলেন ভাই, আপনি এইভাবে যদি মন খারাপ করে, মুখ খারাপ মানে ই করে কথা বলেন, আপনার পরে কি কেউ চাপাচাপি করছে? হ্যাঁ, মানে এটা আপনি নিজেই তো স্বীকারোক্তি দিচ্ছেন নাকি? তাহলে এই টাকাটা আপনি কতদিনের ভিতরে, যে ধরেন প্রায় আপনি যে 100-র উপরে ভুয়া লোন বিতরণ করেছেন বলছেন, কিছু লোন ভাগাভাগি করে নিয়েছেন, তাতে কি আপনার কাছে মনে হচ্ছে এবারে যে 50-60 লাখ টাকা হবে? হবে না? তাহলে এই যে 50-60 লক্ষ টাকা আপনি তসরুপ করলেন সংস্থা কি আপনার কোনো ক্ষতি করেছে? সংস্থা আপনাকে একটু ধরে বলেন, সংস্থা আপনাকে কি বলল? সংস্থা আপনার কি কোনো উপকার করেছে না ক্ষতি করেছে? চাকরি দিয়ে উপকার করেছে। সংস্থা কি আপনার কোনো মাসে বেতন বন্ধ রেখেছে? আপনার বেতন দিয়ে দিয়েছে, আপনি বেতন নিয়েছেন, বেতন দিয়ে ছেলেকে লেখাপড়া শিখাচ্ছেন, আপনি খাচ্ছেন, কাপড় চোপড় কিনছেন, পরিবার চালাচ্ছেন, এটা তো সংস্থা আপনার কোনো ক্ষতি করেছে বলেন? তাহলে আপনি কেন এই যে সংস্থায় এত টাকা ক্ষতি করে দিলেন? মানে এই টাকা কি আপনার দেওয়া লাগবে না মনে করে করিলেন না কি? টাকা দেওয়া লাগবে। কতদিনের ভিতরে দেবেন? 1 মাসের ভিতরে দিয়ে দেবেন। আপনার বাড়ি কোন জায়গা জানো? আপনার গ্রাম, থানা সবকিছু বলেন তো, আপনার নাম, দেশ, আপনার পুরো ঠিকানাটা বলেন, অ্যাড্রেস। আপনার নাম কি? হ্যাঁ, বাবার নাম মোহাম্মদ হ্যাঁ, গ্রাম কুড়িগ্রাম, হ্যাঁ। পোস্ট অফিস নাম্বার জায়গা গ্রাম কোনটা? কুড়িগ্রাম। সুইগ্রাম। আর পোস্ট অফিস? কলমবিল। এই অ্যাকাউন্টেন্ট স্যার অমনি তাকিয়ে দিয়েছেন, ওই দিক তাকিয়ে দিয়েছেন কেন? পোস্ট অফিস কোনটা? কলমবিল। পলাশবাড়িয়া। উপজেলা? কলমবিল। পলাশবাড়িয়া। আর জেলা? গাইবান্ধা। উপজেলা থানা কি একই নাকি আপনাদের? উপজেলা পোস্ট থানায়। আপনার বাবা কি কাজ করে? মোহরি কাজ করে। হ্যাঁ, মোহরি কাজ করে। কি কোড? দস্তর। জাসকোটে মোরির কাজ করে। উনি জীবিত? ও, গাইবান্ধা। আপনাদের বাড়ি গ্রামে না শহরে? শহরের উপরে বাড়ি? পৌরসভার ভিতরে। কয় ভাই আপনারা? আমি একাই যাই। কেন, ওই যে আপনার একটা ভাই জামিনদারি? আমার মায়ের একাই। ও, উনি আপনার সৎ ভাই। ওনার নাম কি? আলম, মোহাম্মদ আলম। আলম হোসেন না? ও, আর আপনার ওই 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 পক্ষে আপনার ওই মার কয়টা সন্তান? কি কি তারা? তারা সবাই না, নাম কি তাদের? সংসার স্থলে বড় ভাই বয়স কতটুকু আছে? তাহলে আপনার নাম, আব্বার নাম কি বললেন? মতিয়ার রহমান। আপনার নাম ABM? আর আপনার মা কি ছোটবেলায় মারা যায়? আপনার বয়স যখন 6 মাস। আপনার বাবা যে নিয়েছেন আপনি দায়ী, কিন্তু আমি বলছি কোন সেন্সে, এক একটা অফিসারের উপরে তো আর একটা অফিসার আছে, তারা তো চিহ্নিত করতে পারল না কোনো RM বা কোনো ZM এর সাথে আর কেউ জড়িত আছে? যেমন আপনার, আমি ডিজি অথবা আমার নির্বাহী পরিচালক ছাড়া কোনো RM বা কোনো ZM? তাহলে আপনার যারা দেখেছে, আপনার যারা দেখতো, তারা আসলে এর সাথে দায়ী হয়ে যায় না? না হয় এই কারণে যে আপনাকে তো তারা ফলো আপ করার কথা ছিল, তাই না? আপনি দায়ী, আপনি যে নিয়েছেন আপনি দায়ী, কিন্তু আমি বলছি কোন সেন্সে, এক একটা অফিসারের উপরে তো আর একটা অফিসার আছে। আপনি ধরেন যে অনিয়ম করছেন কি ভালো করছেন, এইগুলো তো তারাও দেখার দায়িত্ব ছিল না? তদন্ত করার দরকার ছিল, দেখার দায়িত্ব ছিল, কিন্তু তারা সেইটা ব্যর্থ হয়েছে, তাই না? ব্যর্থর কারণে তারা দায়ী হয় না? কেন ব্যর্থর কারণে দায়ী হবে না কেন?
আপনি অন্যায় করেছেন, কিন্তু আপনি যে অন্যায় করছেন তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল না? না, টাকা আমি নিয়েছি। তারা তো চিহ্নিত করতে পারলো না, এর জন্য তারা দায়ী না। টাকা তো দায়িত্ব ছিল চিহ্নিত করা। ঠিক আছে, তাহলে আপনি এই টাকা কতদিনের ভিতর দেবেন? 1 মাসের ভিতর দেবেন, তাই না? আপনার সাথে কি কেউ কোনো রাগারাগি, বকাবকি, চাপাচাপি এই ধরনের কোনো ঘটনা হয়েছে? না, হয়নি। এটা কি আপনি স্বইচ্ছায় স্বীকারোক্তি দেবেন? এটি কি ডাক্তারি দিয়েছেন? সিও সংস্থা ফরিদপুর সদর শাখায় আপনি দীর্ঘ 9 মাস ম্যানেজারি করছেন। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু সময় আমাদের আজকে দেবেন। এইভাবে তো আমরা কখনোই আপনাদের সময় নিতে পারি না, তাই আজকে আমি একটু সময় চেয়েই নিচ্ছি। এই যে 2-4-5 জনের একটু কাহিনী যদি আপনারা দেখেন, মানে একটু টেনে টেনে দেখাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা একটু আমাদের সুযোগ করে দেন, পরামর্শ দেন কিভাবে দেখেন। একটু আমি বলি একটু হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু টেনে টেনে দিতে হবে। রবিউল ইসলাম ঝিনাইদহ সদর শাখা রবিউল ইসলাম যে অনেক টাকা আত্মসাৎ করে গিয়েছিল, তার নিয়ে অনেকবার সালিশ হয়েছে, বিভিন্ন সালিশি লেখালেখি হয়েছে। একটা সালিশি ডকুমেন্ট আমাদের কাছে আছে, লেখালেখি, বাকিগুলোও অফিসে আছে সংগ্রহ, কিন্তু ছবি করা আছে একটা। এই ছবিটা দেখেন, আমাদের ঝিনাইদহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে, হ্যাঁ ওইটা জুম করে বড় করে দেখাও। বিশিষ্ট ব্যক্তিরা রবিউল ইসলামের টাকা আত্মসাৎ করেছে, টাকা দিয়ে যাবে, এটা রেজুলেশন হচ্ছে, রেজুলেশনে সই স্বাক্ষর হচ্ছে। আরেকটা দেখাও, হ্যাঁ চলে এসো, আরেকটা চলে এসো। রবিউলের ওই যে শ্বশুর আছে, রবিউলের, হ্যাঁ ওইটা দেখাও। হ্যাঁ, এটা হলো রবিউলের শ্বশুর বাড়ি, রবিউলের সাদা শ্বশুর। উনি রেজুলেশনে স্বাক্ষর কাছে রবিউল টাকা চুরি করেছে, আমরা দিয়ে দেবো। সেই রেজুলেশন আমাদের কাছে সংরক্ষণ আছে। হ্যাঁ, রবিউলটা দেখাও, টেনে দাও, টেনে দাও, হ্যাঁ টেনে দাও। এই হলো রবিউল ব্যক্তি, এই যে উনি স্বাক্ষর করছে। এরপরেও অস্বীকার করেছে যে না, আমরা আসলে মিথ্যা মামলা করেছি। এইবার চলে যাও সদর 1 শাখায় যে ম্যানেজার ছিল, তার দেখাও। এই যে ম্যানেজার মহিলা, হ্যাঁ ওইটা জুম করো। ম্যানেজার আর আলিম একসাথে আছে, ওইটা দেখাও। ওই সময় আমরা ছবি তুলে রাখি না মোবাইল দিয়ে। হ্যাঁ, এই যে এই ছিল এরিয়া ম্যানেজার সামিরুল ইসলাম, ওনার বাড়ি চুয়াডাঙ্গায়। ওই যে মহিলা ম্যানেজার, উনি মানববন্ধনে ছিল, উনি ওই হাউসে ছিল যে রবিউল টাকা চুরি করেছে, উনি সাক্ষী। আচ্ছা, এইবারটা আমরা আরেকটা জায়গায় যাও, রূপদিয়া শাখায় চলে যাও। রূপদিয়া শাখার একজন স্টাফ টাকা আত্মসাৎ করিল, সেটাও দেখেন। সবগুলো ডকুমেন্ট করা আসলে সম্ভব হয় না, অনেকে পালিয়ে চলে যায়। যারা স্পটে, এই দেখেন অফিসের ভিতরে রাত্রি পুরা ইয়াবা ট্যাবলেট খাচ্ছে। আরেকটা স্টাফে মোবাইল খুলে ছবি তুলে আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, এই একটা ডকুমেন্ট। এইবার ইনার স্বীকারোক্তি যাও যে ইয়াবা খাচ্ছে, ওনার একটা স্বীকারোক্তি আছে, উনি টাকা আত্মসাৎ করেছে, খাচ্ছে। হ্যাঁ, জোরে দাও। তো আবাসিকে থাকা 3 জন থাকতাম, ওখান থেকে 2 জন স্যার রেগুলার খাইতাম। তো আমি ওখানে পাশে সেটাকে আমার বেড আছে, তো এরকম দেখে তো হঠাৎ আমি অনেক রিকোয়েস্ট করে হাত ধরে টাইলে দিয়ে বসানোর উপরে স্যার আমি ওদের ফার্স্ট টাইম এই কাজটা করে দিই। কি কাজ? ইয়াবা নাকি ওইটা খাচ্ছে না, ওইটা আমাকে খাওয়ানো। সাদা বড়ি না লাল বড়ি? এই ব্যাপারটা নিয়ে দেওয়া হলো ওর ওই সাক্ষাৎকার, আত্মসাৎ করা সাক্ষাৎকার। অনলাইন বিলেজের বুঝতে পারছেন নিজে কি, মানে নিজে আমরা কি কোনো চাপাচাপি করছি? বাইশো ও টাকা চুরি করেছে, স্বীকার করছে, সেইটি। হ্যাঁ, এইটা আপনি আমাদের বলেননি। আর ওই কাছে যেহেতু ডকুমেন্ট আছে, আর ফিল্ডের থেকে কি কিভাবে আপনি টাকা গুলো নিয়েছেন এইগুলো একটু ধারাবাহিক ভাবে বলেন তো ভাই। সঞ্চয় না ডিপিএস না কিস্তি না অগ্রিম না হাওলাত, কি কিভাবে নিয়েছেন বলেন তো, আত্মসাৎ করেছেন? হ্যাঁ বলেন। মানে আমি আপনার কাছে বলতে চাচ্ছি কি, ফিল্ডের থেকে যে টাকাগুলো আপনি আত্মসাৎ করেছেন, চিহ্নিত হয়েছে, ধরা পড়েছে,
এটা ঠিক না বেঠিক? এটা হচ্ছে ঠিক বলে নিজের স্বীকার করেছে ঠিক। নিজের স্বীকার করেছে। এটা কি কিভাবে বউ এসে সাক্ষী স্বরূপ সাক্ষী দিয়েছে, লিখিত সাক্ষী ওনার ওয়াইফ, ওনার মিসেস সংবাদ দেওয়া হলো, উনি আসলো, হ্যাঁ আমার স্বামী টাকা চুরি করেছে, আমি দেখে গেলাম, এই টাকাটা এতদিনের ভিতরে দিয়ে দেবো, এই লিখিত ডকুমেন্ট আমাদের কাছে আছে। এই ধরনের লিখিত ডকুমেন্ট প্রায় প্রত্যেক জনারই আছে। আর মোবাইলই ধারণ করা, হয়তো অনেকে পালিয়ে গিয়েছে, অনেকের হয়তো সম্ভব হয়নি, ওই সময় করিনি। তবে আমাদের কাছে অনেক এরকম একজন স্টাফেরও এমন কোনো ডকুমেন্ট নেই যে উনি চুরি করেনি, এমন কোনো ডকুমেন্ট নেই অফিসিয়াল ভাবে। যে যে শাখায় কাজ করেছে সেই শাখার লোকজনে ওই সমস্ত ঘটনা করেছে। এখানে যে উনি সাক্ষাৎকার দিলে ওই শাখার স্টাফ এবং ওই জায়গাটা আমি নিজে উপস্থিত ছিলাম। ধন্যবাদ। আরেকটা দেখাও, কল রেকর্ড দেখাও, জামজামি শাখার সেই ম্যানেজার বলছে যে স্যার টাকা চুরি করেছে, আমি ম্যানেজার ছিলাম, আমিও টাকা চুরি একবারে চলে যাও তুমি, আত্মসাৎ করেছে, ডানি টেনে চলে যাও। আপনি বলে যে রাজু ভাই এটা করলো কি আমার কাছে যদি কথা বলেন আপনি আসেন অফিসে। এই ম্যানেজার যে মহেশপুরি একটা ছেলে নিয়ে আমাদের পত্রিকায় এসেছে যে টাকা চুরি করিনি, মিথ্যা মামলা করেছে, এই সেই ছেলেটা এই ম্যানেজারের সাথে কর্ম করিল, ম্যানেজারও টাকা চুরি করেছে, এই ছেলেটাও টাকা চুরি করেছে। এই ম্যানেজার আজকের থেকে এই পত্রিকায় নিউজ হওয়ার পরে আমার কাছে ফোন দিয়েছে, স্যার এসব কি হচ্ছে? তা আমি বললাম ভাই করছেন তো হবে না কেন? তা বলছে স্যার আমি তো জানি না। তো বলছি যে জানেন না তো এর হইলো কিভাবে? তা বলছে স্যার কিভাবে হয়েছে আমি জানি না, ঝিনাদা একদিন আমার কাছে ফোন দিল, স্যার আমার কাছে এইভাবে শুনছিল, কিন্তু পরের দিন দেখি ফেসবুকে নিউজ। তখন আমি বললাম আমার সাথে কথা হলো, আমি সেই কথাগুলো ওনার ডকুমেন্ট, ওনার অনুমতি নিয়ে ডকুমেন্ট করলাম, রেকর্ডিং করলাম, উনি নিজে স্বীকার করছে। এই দাও স্বীকারের জায়গায় দাও যে হ্যাঁ ওই ছেলে টাকা চুরি করেছে এবং আমি টাকা চুরি করেছি। উনার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। ডানি যাও, ডানি যাও, আরো ডানি যাও, আরো আরো, হ্যাঁ শেষের দিকে যাও। ঠিক আছে, এই দেখেন এই ম্যানেজারের সাথে ওই ছেলে চাকরি করতো, ওনার বাড়ি ঠাকুরগাঁও জেলায়, আমার সাথে একটা নাসির টাকা পয়সা ওই সময় জামজামি শাখা থেকে আত্মসাৎ করেছে না করেনি আপনার কাছে কি মনে হয়? অবশ্যই করছে স্যার, অবশ্যই করছে। তো ও কি টাকা আত্মসাৎ করেছে? অবশ্যই করছে। সব টাকাও দেবে না এরকম কিছু বললো না আপনার সাথে, আপনি তো ম্যানেজার ছিলেন। অবশ্যই করছে, অবশ্যই করছে স্যার। আর নাসিমের জন্য তো আজকে এত কিছু ওতে ও কি বলছে যে টাকা দেবো না না দেবো? নাসিম স্যার আমাকে একদিন বলছে, নাসিম আমাকে বললো যে আমি তো জেল কেটে বের হইলাম, এখন দেখা যাক আমি একটু সমাধানে বলবো। কবে জেল? আমি শুন আমরা কি আরো ডকুমেন্ট দেখাবো? আপনাদের অনুমতি দিলে আমরা আরো ডকুমেন্ট দেখাবো। আমি পরিচালক সার্বিক মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 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 শেষ করে আসবো প্রায়। আসসালামু আলাইকুম। আপনাদের অনুমতি নিয়ে আমি আর দুটো কথা বলতে চাচ্ছি। আপনারা যদি সবাই মনে করেন একটু ধৈর্য ধরেন, আমাদের জন্য ভালো হবে। যে জিনিসটা আমাদের 5 বছর বা 2 বছর বা 1 বছর বা 1 মাস অথবা 10 দিন আগে আপনাদের জানানোর দরকার ছিল, আমরা দেখাতে পারিনি। এই জন্য আমাদের একটা ভুল। কি জন্য আমাদের পরিবারে আমার অসুখ হইল, আমার বাংলাদেশের ডাক্তাররা বলল ওনাকে ক্যান্সার হয়েছে। আমার ভাই তখন আমার জন্য ঢাকার বড় বড় হাসপাতালে চেষ্টা করলেও সবাই বলল ক্যান্সার হয়েছে, এই জায়গায় টিউমার হয়েছে, গলায় আর ক্যান্সার হয়েছে। এই কথা শোনার পরে ভাই তো আসলে বোঝেন তো, এক সময় পান্তা ভাত খাইছি, পেট ভরে খেতে পারিনি, কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি জীবনে। এত কষ্ট করার পরে আসলাম আর ক্যান্সার মারা যাবো, কেউ মানে কিছু বসছে না। তারপরে আমার ভাই আমার ইন্ডিয়ায় পাঠালো, ইন্ডিয়ায় আমার ডাক্তাররা টেস্ট করলো, টেস্ট করে বললো যে আপনার গলায় টিউমারও হয়নি, ক্যান্সারও হয়নি, সামান্য একটু টনসিল পেয়েছে, বাংলাদেশে যে অপারেশন করেন গা ঠিক হয়ে যাবে। আমি ওনাদেরকে বললাম স্যার বাংলাদেশের ডাক্তার আমার বললো ক্যান্সার হয়েছে, আমি তাদের কাছে অপারেশন করবো? স্যার আমি করবো না, আমার অপারেশন করে দিতে হবে। ওনারা বললো আমাদের ওটি খালি নেই, 1 মাস লাগবে। আমি বললাম স্যার আমি এখানে 2 মাস থাকবো, আমার অপারেশন করে দিতে হবে। আমার সিম্পেথি দেখে ওনারা আমার 6 দিনের মাথায় ওটি খালি করে আমাকে অপারেশন করে দিল। আমি আল্লাহর মধ্যে সুস্থ হয়ে বাড়ি আসলাম। আমার ছেলের তার প্রচন্ড জন্ডিস হইল না বাঁচার পরে।
আমার মেয়েটা বাচ্চা হওয়ার জন্য সিজার করে হাসান ক্লিনিকে ছিল, মেয়েটা মারা যাওয়ার মতো হয়ে গেল। আমাদের পরিবারটা হঠাৎ করে খুবই একটু সমস্যার ভিতরে পড়ে গেলাম, যে কারণে না হলে হয়তো 1 মাস আগে আপনাদের সাথে আমরা বসতাম। আমাদের অফিসিয়াল ভাবে সমস্ত ডকুমেন্ট আছে। আপনারা যদি কেউ মনে করেন, অবশ্যই আপনারা জাতি দিবে। একজনের ফোন দিয়ে দেখা আছে, হয়তো আমার কাছে শুনছে কি শুনছে, যে ভাই অমুক স্টাফ তো টাকা চুরি করিনি, অমুক স্টাফের নামে কেন এই বদনাম দিচ্ছে। আমি তো ওই ফোনে কথা বলতে সাহস পাইনি। কেন পাইনি? আপনারা কিন্তু সবাই জানবেন কোন কথা বলবো আর কোন কথা কোন জায়গায় কাইটে কেটে দেখা আছে। বিভিন্ন সমাজে তো সবাই যে ভালো মানুষ তা কিন্তু না, কাইটে মাইটে লাগিয়ে দেবে যে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা ফাইন দিতে হবে। এই ভয়তে ভাই আমি বলিনি। তবে আপনারা যদি একে একে মনে করেন, প্রত্যেকটা স্টাফ যারা আপনাদের কাছে অভিযোগ দিয়েছে, ওদের পার্সোনাল ফাইল থাকে আমাদের হেড অফিসে। আমরা দেখাতে পারবো সমস্ত ডকুমেন্ট। আমার সাথে কোনোদিন কাজ করিনি। এই পরিচালক ডাইরেক্টরের সাথে কাজ করেছে, ওই শাখার ম্যানেজারের সাথে কাজ করেছে, আমার বগুড়া শাখার আরিম আছে তার সাথে। অপরাধ করেছে বগুড়া শাখার কর্মী, সেখানে আছে ম্যানেজার আরএম জেডএম, তারপরে সহকারী পরিচালক, ঋণ কর্মসূচি, এমনকি পরিচালক ডাইরেক্টর আছে, যারা আমরা অনেক টাকা বেতন দিয়ে গাড়ি ঘোড়াতে রাখছি। সমস্ত কাজটা তারাই করে, দায়িত্বও তারা পালন করে। চুরি করলো কি না করলো তারাই জানে, আমরা কিন্তু কিছু জানি না। ফাইনালি আমাদের কাছে যখন তথ্য আসে অমুক শাখা থেকে এই জায়গায় আত্মসাৎ হয়েছে, তখন আমরা কিন্তু চাপাচাপি করি আমাদের যারা বড় বড় অফিসার ছিল তাদের কাছে। কি বলি, আপনারা থাকতে কেন আমার এত টাকা চুরি হইলো? এখন চুরি তো করে ফেলেছে একজন, ওরাই বা কি বলবে? তারপরে আমাদের অফিসিয়াল ভাবে তাদেরকে যে ধরনের শাস্তির আওতায় আনার দরকার, বড় বড় অফিসারকে আমরা আনি। কিন্তু আমার কথা হইলো যে চুরি তো করলো আমার শেরপুর শাখায় একজন, আমি তো না। তাহলে সেই অপরাধী কিন্তু লাস্ট এসে আমি হয়ে যাচ্ছি। কার কাছে হচ্ছি? সমাজের মানুষের কাছে হচ্ছি। ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে হয়রানি করছে, ভুল বোঝাচ্ছে যে সিও এনজিও মানুষের নামে লক্ষ লক্ষ মামলা করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নিজের হাতে আইন তুলে নেব? যেখানে আমাদের লক্ষ লক্ষ উপকার ভোগী আছে, শহ মানুষ কাজ করছে। ঠাকুরগাঁও বাড়ি ওই ম্যানেজারের, আমি কার সাথে মারামারি করবো? বাইক থেকে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হয়। বাংলাদেশের একটা আর্থিক প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে অর্থনৈতিক আদালতে মামলা নেই। আপনারা জাতি বিবেকের কাছে প্রশ্ন করেন, একটা প্রতিষ্ঠান যদি দেখাতে পারেন, তা আমি জীবনে বাংলাদেশের বসবাস করবো না। ভিক্ষা করতে আমি দরকার হলে আমি সে ভারতের সে কোথায় যাই মানুষ কয়েক কাশি চলে যাবো, তারপর আমি দেশে থাকবো না। একটা আর্থিক প্রতিষ্ঠানে যদি অর্থনৈতিক মামলা না থাকে, মামলা মোকদ্দমা এটা আমাদের বাইক থেকে করা লাগে। আপনাদের কাছে আমি অনুরোধ, আপনারা যদি মনে করেন একজনা দুইজনা পাঁচজনা করে যাবেন আমাদের অফিসে, একজনের কথা বলবেন, ফাইলটা টান দিয়ে তার ফাইলে যত রকমের ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট দেখাবো। এখানে আমাদের কোনো হাত নেই। ডকুমেন্ট আছে সেটাও গায়েব করার কোনো সুযোগ নেই, ডকুমেন্ট নেই আমরা যে ডকুমেন্ট করবো তারও কোনো সুযোগ নেই। কারণ যারা সাথে কাজ করেছে তারাই ডকুমেন্ট করে করে পাঠিয়েছে। আজকে যে কিছু তথ্য আপনাদের দেখাতে সক্ষম হলাম, এই ধরনের সিচুয়েশন কিন্তু সবসময় হয় না। কিছু কিছু সময় আছে, একটা মানুষ যত বড় শক্তিশালী হোক, যত শক্তি সর্বোচ্চ শক্তিশালী, ফিরাউন ছিল শক্তিশালী, আল্লাহ বলে দাবি করেছে। একটা মানুষ যত শক্তিশালী হোক, সে যদি অপরাধ করে ফেলে নিশ্চয় সে দুর্বল হয়ে যাবে। আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করি, সে লোক অবশ্যই দুর্বল হয়ে যাবে। দুর্বল তখন হয়ে যাবে অকপটে সে স্বীকার করে যে আমি এই অন্যায় করেছি, এইভাবে করেছি, আমি দিয়ে দেবো। এই ধরনের কিছু আরো কিছু ডকুমেন্ট আমাদের আছে, আমরা দেখাতে সক্ষম হব। আপনারা যদি আমাদের অফিসে দাওয়াত দিলাম, আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম। যে কোনো ঘটনায় যে কোনো সময় আপনারা যদি মনে করেন যে আমাদের এই জিনিসটা জানার দরকার, আসেন আমাদের সাথে বসেন, বলেন যে ভাই এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে আমাদের জন্য না, প্রতিষ্ঠান সৃষ্টি করেছে আমার বড় ভাই শামসুল আলম। প্রতিষ্ঠানটা কিন্তু বাংলাদেশের সবাই। আজকে আমার ফরিদপুর শাখায় যে শাখা হয়েছে, ওই শাখার যে ঋণ দেওয়া আছে, ঋণ আদায় করা আছে, উপকার পাচ্ছে কিন্তু ওই ফরিদপুর এলাকার মানুষ। এই ঝিনাইদহ শহরে যদি এসপিও সংস্থা না থাকে, আমরা হয়তো অনেকেই 1 টাকা 2 টাকা 5 টাকা যেভাবে মানসিক অনুদান, আপনি একটা মানুষ যদি নিয়ে যে বলেন যে ভাই এই মানুষটার ক্যান্সার হয়েছে 2000 টাকা সহযোগিতা করেন, প্রতিষ্ঠানটা যদি না থাকে তাহলে আমি কিভাবে সহযোগিতা করব? আমরা কিন্তু অনেক কিছুই হিসাব করে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হয়। আমরা কোনো সময় রাগে বশবর্তী হয়ে কোনো কথা বলি না। আমরা আমাদের গা হয়ে গেছে গন্ডারের চামড়া সে মোটা, কি জন্য আমরা টাকা, আসলে টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি লক্ষ লক্ষ না, হাজার হাজার না, কোটি কোটি না, শত শত কোটি টাকা আমরা ব্যাংক থেকে নিয়ে আসি। আপনারা সবাই অবগত আছেন, ব্যাংকের টাকা ফেরত না দিয়ে বেঁচেছে এই দুনিয়ায় একজন আমি। আমাদের সেই ব্যাংকের টাকা ফেরত দেওয়া লাগে।
যাই হোক, হয়তো আপনাদের সামনে কিছু কথা বললাম, সবারই ডকুমেন্ট আছে, অডিও কল, ভিডিও কল অনেকেরই আছে। প্রতিষ্ঠানের সবাই আমাকে পছন্দ করে। গান্না বাজারে যে তানিয়া মেয়েটা দেখা, ওই একটা ক্লিপ দেখাও খালি, গান্না বাজারে তানিয়া মেয়েটা 40 জনা ম্যানেজারের সামনে এবং জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজারের সামনে দেদারসে স্বীকার করছে আমি টাকা আত্মসাৎ করেছি। কিভাবে? এইভাবে সাবিনা এবং তানিয়া। আপনারা এক মিনিটে ছেড়ে দেবো এই জিনিসটা। হ্যাঁ, দেখাও। এই দেখেন, এখানে একটা মাসিক মিটিং আছে, এখানে কিন্তু এই দেখেন একটা মাসের মিটিং আছে, কারো বাড়ি রংপুর, কারো বাড়ি বগুড়া, কারো বাড়ি দিনাজপুর, সব জায়গায় ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, তার ভিতরে স্বীকার করে ওই জায়গায় সাবিনা বসে আছে। অস্বীকার করে দিতে হাজার শক্তিশালী হলো, অস্বীকার করে আপনার কথা এই বলতে পারো, দেখাবে। আচ্ছা, যদি সময় থাকে হ্যাঁ, যেটা জানতে চাচ্ছিলাম, আপনারা এই সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন মোহাম্মদ রশিদ যে 29 লক্ষ টাকা আপনার ওখানে উল্লেখ করেছেন যে উনি আপনার 14 লক্ষ টাকা একটা চেক প্রদান করে। এই চেকের টাকা পেয়েছেন কি পাননি এটা কিন্তু স্পষ্ট করেননি, এবং উনি কি 29 লক্ষ টাকা 14 লক্ষ টাকার চেকের টাকা কি আপনার পেয়েছিলেন? আরেকটা বিষয় আপনারা সিও সংস্থার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা অনেক ভুক্তভোগীদের নামে, গ্রুপ সদস্যদের নামে মামলা করেছেন। এই সারা বাংলাদেশে আপনাদের কত গ্রুপ সদস্য আছে এবং এই মামলা যাদের নামে করেছেন তারা কতজনের নামে আপনাদের মামলা আছে? ধন্যবাদ। আপনারা হ্যাঁ সুন্দর কথা বলেছে, এটা খোলাসা করার দরকার। আপনারা যদি একজনাকে ধরেন, আমি তো বলতে পারি না, সবাই যদি ই করে বলেন আমি বলতে পারবো। একজনা দিয়ে নি আমার বক্তব্যের ভিতরে আমি অনেক কিছু বলে গেছি। তারপরেও আমি আবারও এই কথাটা দ্বিতীয়বার বলছি যে মাহবুবুর রহমান যে আমাদের, ওনার কল রেকর্ড আছে, উনি পরের দিন আসবে, ভিডিওটা পুরোটা দেখা গেল না, ওনার জামিনদার নিয়ে আসবে, সবকিছুই আছে। উনি পরের দিন আমাদের 14 লক্ষ টাকা চেক দিয়েছে, দিয়ে উনি টাকাটা না দিয়ে, ব্যাংকে না দিয়ে পরে ওনার নামে উকিল নোটিশ দিয়েছে। এর ভিতরে যে উনি আমাদের নামে মামলা করে দিয়েছে যে আমার কাছে আমি টাকা ধারি না, আমার এইভাবে হেনস্থ করছে। এক নম্বর কথা। দ্বিতীয়ত হইল আমাদের যে কতটা গ্রুপ সদস্য আছে, আপনি যে কথাটা বললেন এই কথাটাও একটা গুরুত্বপূর্ণ কথা। কতটা গ্রুপ আমাদের আছে, আসলে এইরকম মানসিকতা প্রস্তুতি কিন্তু আমি নিয়ে আসিনি, এটা আমাদের অগণিত আছে। তবে আমাদের যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের নামে কেস মামলা আছে তা নেই, সীমিত কিছু কেস আছে ঝিনাইদহ আদালতে। আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে যারা একাধিক মামলা আছে, যেমন আপনি ঝিনাইদহতে যে সমস্ত 30-40টা এনজিও আছে, ঝিনাইদহতে যদি 40টা এনজিও থাকে, হাতে গোনা দেখবেন 10 থেকে 15টা এনজিও বড় এনজিও আছে। তার ভিতরে আমরা যদি থাকি 15টা এনজিও যদি থাকে, আমরা যদি 14 নম্বরে থাকি, আর 14টা এনজিও যতগুলো মামলা আছে, এক একটা এনজিও তার অর্ধেক মামলা আমাদের আছে। একটা জাগরণী চক্র বলেন, তারপরে আপনি RRF বলেন, তারপরে আপনি আশা বলেন, মানে যে ধরনের প্রতিষ্ঠানে আছে ঝিনাইদহতে, TMSS বলেন, গাগ বলেন, ওনাদের যে পরিমাণে মামলা আছে তার অর্ধেক মামলা আমাদের আছে। আমি আপনাদের একটা ধারণা দিলাম, তবে সংখ্যাটা হয়তো এই মুহূর্তে আমি ওইভাবে বলতে পারলাম না। আমাদের বিরুদ্ধে একটা অপবাদ রটানো হয়েছে, আমি অবশ্য বক্তব্য বুঝে গেছি আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম রেজওয়ানুল ইসলাম বাপ্পি, আমি দৈনিক 21-এর বাণীতে কাজ করি, ঝিনাইদহ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য। আমার একটা প্রশ্ন, আপনারা সিও আপনারা বলছেন যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা ঝিনাইদহে অনেক বেকারদের কর্মসংস্থানের মানে সৃষ্টি করেছেন, তাদের
চাকরি দিয়েছেন এরকম কথা শুনছি, কিন্তু তার বিপক্ষে আমরা কিছু তথ্য আমাদের কাছে আসে যে আপনারা চাকরি যারা নিয়োগ দেন তাদের ব্ল্যাঙ্ক চেক এবং সাদা স্ট্যাম্পে সই করে তাদের চাকরিতে নেন এবং জামানত নেন, এবং তারা চাকরি করার পরে বেশ কিছুদিন পরে চাকরি থেকে যখন ফেরত যায় বা কোনো বেকাররা ভালো কোনো চাকরিতে যেতে চায়, তখন আপনারা তাদের এই চেক কিংবা স্ট্যাম্পগুলো আপনারা দিতে চান না এবং জামানতের টাকা ফেরত দিতে চান না এবং প্রভিডেন্ট ফান্ডের যে টাকা এটাও দিতে চান না, এরকম অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে দেয়। আর একটা আপনারা যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছেন সেই ডকুমেন্টসগুলো কি আপনাদের যে ভিডিও ডকুমেন্টস যে আপনারা যে গ্রাহক আপনাদের কর্মচারীরা যে অন্যায় করেছে সেটা ডকুমেন্টস, এই ডকুমেন্টস যখন আপনারা তৈরি করেন তখন কি প্রশাসনের সাহায্য নিয়ে স্থানীয় থানা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে করেন, নাকি আপনারা নিজেরাই টর্চার সেল তৈরি করে হুমকি ধামকি দিয়ে এরকম ভয় ভীতি দেখে তৈরি করেন? এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ। ধন্যবাদ। ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছে। এক প্রশ্নের ভিতরে হয়তো অনেকেরই ভ্রান্তি ধারণাটা কেটে যাবে। যেহেতু এটি অফিস, আর্থিক প্রতিষ্ঠান, বক্তব্যের ভিতরে বলে গেছি আমাদের এই সিও সংস্থায় আমরা যাতে আজকে চাকরি দিই, ওই যে ফাঁকা স্ট্যাম্পে সই করে নিই, বিলাইন চেক নিই, এই ধরনের কোনো রেওয়াজ এই প্রতিষ্ঠানে নেই। যারা অন্যায়কারী, বিশ্বাস ভঙ্গকারী, দুর্নীতিবাজগ্রস্তকারী তারা বিভিন্ন সময় তথ্য আমাদের বিরুদ্ধে রটায়, এটা আমি বলেছি, আবারও বললাম। দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষ যখন চাকরি ছেড়ে চলে যায় ভালো একটা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, তাদেরকে আমরা অনেক সময় হয়রানি করি। কি করি, মানে আমাদের বিরুদ্ধে একটা রটনা রটেছে যে কথাগুলো বললেন। আসলে প্রতিষ্ঠান সিও বিলে না, সিও সংস্থা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের না। সিও সংস্থা যদি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হয়, ঝিনাইদহ যত মানুষ আছে সবারই অবদান আছে এই সিও প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী করার পিছনে। আরেকটা কথা হলো যে যেহেতু একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে চাকরি করে যদি একজন মানুষ তার ন্যায্য পাওনাটা না পায়, তাহলে যে শত শত মানুষ চাকরি করছে, কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, 1 বছর, 6 মাস কেউই করবে না। এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। যারা অপরাধকারী তারা এই জিনিসগুলো আপনাদের রটিয়েছে। একজন মানুষ যদি আপনাদেরকে অভিযোগ দেয় আমি 5 বছর চাকরি করেছি, বিনা দোষে আমাকে আটকে রেখেছে, আমার এই পাওনা দেয়নি, আপনারা আসেন, দয়া করে আমাদের অফিসে আসেন, তার পার্সোনাল ফাইলটা আপনাদেরকে আমরা দেখাবো, এর উন্মুক্ত করে দেবো। আজকে যেভাবে আমি কিছুটা উন্মুক্ত করতে পারছি উন্মুক্ত করে দেবো। এর সম্পূর্ণ ঘটনাগুলো মিথ্যা। আমাদের এখানে এই ধরনের বিনা পাওনা পাইনি এমন কোনো ঘটনা নেই। আর একটা প্রশ্ন ছিল কি, শেষে যেন কি প্রশ্নটা, ভিডিওটা আমাদের আসলে টর্চার সেলের একটা নাম হয়েছে। আসলে আপনারা জানেন, বিবেক, জাতির বিবেক আপনারা নিশ্চয় বুঝবেন কোনো প্রতিষ্ঠানে টর্চার সেল বলে কোনো শব্দ থাকতে পারে না। এটা একটা আনকমন মুখরোচক একটা নাম বানিয়ে দিয়েছে আমাদের ওই স্টাফরা যারা আত্মসাৎ করা, টর্চার সেল। আসলে অফিসার বসতে দেওয়ার জায়গা পাচ্ছি না অফিসের সংকলনে, আমি টর্চার সেল কিভাবে করবো, এটা সম্ভব না, এটা করা যায় না। আর কি যে পাওনা দাওনা পেয়ে যায়। আর ডকুমেন্ট যে সময় করি আমরা যে মারা ধরা করে ডকুমেন্ট করব, প্রশাসনের কাছে জানিয়ে যে ডকুমেন্ট করা হবে, যে কথাটা বলেছেন, কোনো ক্ষেত্রে প্রশাসনকে অবগত করা হয়। যেমন ফরিদপুর সদর প্রশাসনকে অবগত করা হইল, তারা প্রথমে তদন্ত করেছে যে মাহবুব রহমান অপরাধ করেছে। তারপরে যখন প্রশাসন আসেনি, অডিট হয়েছে, মিটিং হয়েছে, সেখানে একজন মানুষ না, মাহবুব রহমান সম্পর্ক একজনেরই উদাহরণ দিই, মাহবুবকে যদি টর্চার করে ওর যদি স্বীকারোক্তি নেওয়া হয়ে থাকবে, তাহলে ওই শাখা অফিস, ওই কর্ম এলাকার মানুষ অন্তত মিনিমাম 10 থেকে 15 জন অথবা 20 জন মানুষ কিন্তু সবাই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাড়ি, এরা কিন্তু ভাববে আমারও তো 1 বছর পরে এই টর্চার সেলে পড়তে। ধন্যবাদ। এই ধরনের কিছু নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সিও এনজিওর কাছে কিছু প্রশ্ন করতে চাই।
সিএনজিও সম্পর্কে আপনাদের অবগতি করান এবং বিভিন্ন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশন। তো কোনো সাংবাদিক কিন্তু উইলিংলি স্বেচ্ছায় আপনাদের নিউজ করতে যায়নি। এখানে মানববন্ধন হয়েছে, তার একটা খবর হয়েছে। এখানে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছে, তার একটা খবর হয়েছে। তারপরে আপনাদের টাকা আত্মসাৎকারী এবিএম মাহবুবুর রশিদ, তিনি ওই এডিসির কাছে যে জবানবন্দি দিয়েছেন, তার প্রেক্ষিতে একটা খবর হয়েছে। এখানে কিন্তু খবরের পাশাপাশি আপনাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। তো আপনারা এতক্ষণ বলে গেলেন আপনাদের কথা, আপনাদের বক্তব্য, তারা টাকা আত্মসাৎ করেছে তার এভিডেন্স সহ আপনারা তুলে ধরেছেন, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু এখন আপনি বলেন ওরা কিন্তু এই জবানবন্দিতে কিছু তথ্য উপস্থাপন করেছে, সেইগুলো আপনাদের বক্তব্য বা সাংবাদিক সম্মেলনে যে লিখিত বক্তব্য দিয়েছেন তার ভিতরে নেই। তো সে লিখেছে যে বিতরণ রেজিস্টারে রেভিনিউ লাগানো হয় না, প্রতি মানে সেই রেভিনিউর বাবদ 10 টাকা করে নেওয়া হয় এবং সেই টাকাটা 7,000 কর্মীর কাছ থেকে নেওয়া হয়। তো সেই টাকা আত্মসাৎ করা হয়, যা পরিমাণ 84 লাখ টাকা। অবশ্য বিতরণ রেজিস্টার মানে এটা কি ঋণ বিতরণ নাকি কর্মীরা বেতন নেয়, সেই এটা কিন্তু এখানে উল্লেখ নেই। যে কারণে আশা করি এটা নোট ডাউন করেন, এর একটা উত্তর দেবেন। অফিস ভাড়ার ভ্যাট ট্যাক্স দেওয়া হয় না, আপনারা 2000 টাকা করে পার অফিস থেকে নেন এবং সেই টাকা 98টি শাখা থেকে যদি আপনারা নেন তাহলে কত টাকা হয়? এখানে লিখেছে 23 কোটি টাকা। এই ভ্যাট ট্যাক্স বাবদ আপনারা আত্মসাৎ করেন। তো আমরা এই ভ্যাট ট্যাক্সের বিষয় নিয়ে একটু কথা বলছিলাম। তো ঝিনাইদহ আপনাদের কোনো ফাইল নেই, আপনাদের ফাইল আছে কুষ্টিয়া এবং ঢাকা, যে কারণে এই বিষয়ে আমরা খোঁজখবর নিতে পারিনি, যে কারণে ওই পার্টটা আমরা অফ করে ফেলতেছি। নিয়োগ বাণিজ্য থেকে আপনারা টাকা নেন, 3,500 টাকা করে আপনারা নেন। এ পর্যন্ত প্রায় 8,500 লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, যার পরিমাণ 25 কোটি 92 লাখ না কত টাকা এখানে দিয়েছে। এটা জবানবন্দির কথা বলছি, এটা আমাদের কথা নয়। এইভাবে প্রায় আমি ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না, এইভাবে প্রায় 13-14টি খাতের কথা উল্লেখ করে তারা জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত দিয়েছে। তো এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করবেন, কারণ হচ্ছে যে আপনাদের যে বক্তব্য এখানে শুনলাম, যে ডকুমেন্ট আপনার এভিডেন্স তৈরি করেছেন, সেটা ঠিক আছে, সেটার প্রেক্ষিতে আমরা ধরেই নিলাম যে না, তারা টাকা আত্মসাৎ করেছে। কিন্তু তারা যে অভিযোগগুলো দিয়েছে, এই অভিযোগের বিষয়ে আপনার একটা স্বচ্ছ ধারণা আমাদের দিবেন। আর আবারও আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে সাংবাদিকরা কখনো ভুল সংবাদ পরিবেশন করে না, এবং এ পর্যন্ত সিওর এগেনিস্টে যে নিউজগুলো হয়েছে সেগুলো সাংবাদিকদের কোনো বক্তব্য নাই। ভুক্তভোগী তারা যে পদক্ষেপ নিয়েছে তার প্রেক্ষিতে আমরা এই নিউজগুলো করেছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। একজনার ভিতরে যে প্রশ্ন আছে আশা করি আমরা অনেকেই বুঝবো। ভাই যে প্রশ্নগুলো করেছে, আসলে কোনো অফিস কোনো অনিয়ম করে চলতে পারে না। তারা যে আমাদের তথ্য দিয়েছে এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা দিয়ে, প্রথম কথায় আমি যাই, এই কথাটা পরে বলি। সমাজের যারা সাংবাদিক ভাইরা আছেন, এরা নিজের ইচ্ছায় কোনোদিনও কোনো সংবাদ প্রচার করে না, এটা আমরা বুঝি, সমাজে সবাই জানে। তারা যে সংবাদটা পায় সেইটাই প্রচার করে, কিন্তু যে সংবাদটা পাইলো, যে দিল, সেই ব্যক্তিরাই মিথ্যা তথ্য দিয়েছে, সেটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। হয়তো লিখনির ভিতরে ভুল আছে কি আমি জানি না, থাকতে পারে। এখন আসেন, যে মানুষটা 29 লক্ষ টাকা 30 লক্ষ টাকা আত্মসাৎ করল, সেই মানুষটা এখনো মিথ্যা কথা নেই যে সে বলবে না। সে সংবাদ সম্মেলনে বলেছে, দেখলাম মানববন্ধনে, যে আমার 7 মাস বেতন দেয় না, কিন্তু এখানে সে বলেছে বেতন দেয়। বেতন সে নিজে অনুমোদন করে নেওয়ার তার পাওয়ার আছে,
এখানে তার বেতন প্রতি মাসে বেতন নিয়েছে, তার ডকুমেন্ট আছে। এই গেল একটা। আর আপনাদের কাছে যে তথ্যগুলো ওরা দিয়েছে বা বিভিন্ন জায়গায় দিয়েছে, এই তথ্যগুলো আসলে সব মিথ্যা ভাই, এই তথ্যগুলো সঠিক না। এটা আপনাদের বিবেকের কাছে দিলাম, আপনারা বিবেক দিয়ে প্রশ্ন করেন যে ওরা যে তথ্যগুলো দিয়েছে এইভাবে কোনো প্রতিষ্ঠান চলে না, এবং ওরা যে অভিযোগগুলো দিয়েছে এই অভিযোগগুলো আসলে 16 আনায় মিথ্যা। আমি হয়তো অনেকভাবে মনে করে বুঝাতে পারছি না প্রশ্নগুলো, তবে ওদের অভিযোগগুলো যে মিথ্যা এটা একদম 100% সত্য। ধন্যবাদ। যে আজকে সংবাদ সম্মেলনে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ কাজ থাকার কারণে আসলে আমার একটু দেরি হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। আমার যে প্রশ্ন সেটি হলো যে সিও এনজিও ঋণ বিতরণের বাইরে আর কি কি কাজ করে থাকে, শুধু অল্প একটা প্রশ্ন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই, ভালো প্রশ্ন করেছে। এক মিনিট, আমি রাজীবের সাথে সম্পর্ক প্রশ্নটা করতে চাই। যে এই প্রশ্নই রাজীবের সাথে, যে আপনারা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বলছেন সিওকে, আসলে মহাজনী কারবার ঋণ বিতরণ ছাড়া আসলে আপনাদের সামাজিক অন্য কোনো ভালো কোনো প্রোগ্রাম কর্মসূচি আছে কিনা বর্তমান, এই বিষয়টা আমাদের সামনে তুলে আসুন। ধন্যবাদ। আমি আগেও বলেছি যে আমাদের যে ঝিনাইদহ সিও এনজিও একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা আমাদেরই কথা না, এটা আপনাদেরও একটা কথা বা সমাজের প্রত্যেকটা মানুষের কথা আছে। ঝিনাইদহ সিও এনজিও একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা আপনাদের সহযোগিতায় যদি ঐতিহ্যবাহী হয়েই থাকে, সেটাও হয়েছে আপনাদের সহযোগিতায়। ধন্যবাদ। দ্বিতীয়ত হইল যে আমরা যে ঋণ কর্মসূচি আছে, এই ঋণ কর্মসূচির বাইরেও আরো কি কি কাজ করি। আমার যে বক্তব্য ছিল, বক্তব্যের ভিতরে আমি অনেকগুলো উল্লেখ করেছি যে আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রম আছে। আরো যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা যদি জানতে চান স্পেসিফিক ভাবে, তাহলে হয়তো অনেকটা আমি মনে করি কি জন্য আমি প্রথমেই বলেছি যে আসলে আমি তো ওইভাবে বলায় অভ্যস্ত না। সব ডকুমেন্ট আছে, আলাদা আলাদা সেক্টর আছে আমাদের, আমি সবকিছুই গুছিয়ে বলতে পারবো। সমাজে মানুষের সচেতন করার জন্য, মানুষের উপকার করার জন্য, নিঃস্বার্থভাবে উপকার করার জন্য আমাদের অনেক প্রকল্প চালু আছে, যে প্রকল্পগুলো আমরা লেখা আছে, আমরা করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সিও এনজিওর পরিচালক এবং সার্বিক পরিচালক। আমি একটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে। আমার স্নেহের সাংবাদিক মহোদয় বলেছে যে ঋণ কর্মসূচি অর্থাৎ মহাজনী নাকি কথাটা যেন ভুলে গেল। মহাজনী প্রথার বাইরে আর কোন প্রকল্প বাস্তবায়ন করেন কিনা, আমি এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে সুদ নিয়ে কথা হলো না, বলার ব্যাপারটা এরকম তো যে সুদে কারবার, এইটা হলো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনি যখন ব্যাংকের থেকে লোন নিয়ে এই হল রুমে এসি কিনে এসি ব্যবহার করছেন, সেটা কি সুদের টাকার এসি হলো না? ঠিকই, কিন্তু সুদের টাকার সুদ দিচ্ছেন আপনি। কিন্তু আমি কি করতেছি, আমরা বলতেছি না ঐতিহ্যবাহী, আমরা কিন্তু আমি বলতে জি, যাক, ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কিন্তু যদি বলেও থাকি, সেটা কিন্তু আপনাদের কারণেই, আপনাদের লেখনের মাধ্যমেই কিন্তু এই ঐতিহ্যবাহী ফুটে উঠেছে। আপনারা লিখে দেন তাই ঐতিহ্যবাহী, আমরা কিন্তু নিজেরা ঐতিহ্যবাহী বানাতে চাইনি। তারপরে সুদ নিয়ে আমি ওই দিকে যাব না, ধৈর্য ধরে আরেকটু শোনেন। লিটন ভাই যেন কি প্রশ্ন করবে। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে আমাদের সাংবাদিক আসিফ যে কথা বলেছে যে আপনার যে
তথ্যগুলো দিয়েছে, তথ্যগুলোর সঠিক জবাব আমরা পাইলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা গ্রাহক, আপনারা শুধু মহিলাদেরই ঋণ দেন এবং এই মহিলাদের ঋণ দেওয়ার সময় তাদের কাছ থেকেও ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয় এবং সেখানে কোনো অঙ্ক লেখা হয় না। এই মহিলারা যখন কিস্তি দিতে দিতে দেখা যাচ্ছে 5 কিস্তি বা 10 কিস্তি দেওয়ার পর আর টাকা দিতে পারে না, তখন তাদের নামেও এ ধরনের কেস দেওয়া হয়। এরকম কেস আছে। আপনার এনজিও সম্ভবত 371টা কেস ঝিনাইদহ আদালতে চলমান রয়েছে। এই চলমান কেসের ভিতরে মহিলাদের নামে কেস আছে। এই মহিলারা যে কেসগুলো সম্মুখীন হয়েছে তারা অনেকে আছে আপনার স্ট্রোক করেছে, স্ট্রোক করে হাসপাতালেও অনেকে চিকিৎসাধীন আছে। এর আগে আমরা শুনছি যে হরিধানে একটা মহিলা স্ট্রোক করে মারাই গিয়েছে। তো এরকম ঘটনা ঘটেই থাকে, কিন্তু আপনারা অঙ্ক কেন লেখেন না? যদি আপনি 20,000 টাকা দেন, ওই স্ট্যাম্পে বা ওই চেকে আপনি 20,000 টাকা উল্লেখ করে লিখে নেবেন, তা না নিয়ে আপনি ব্ল্যাঙ্ক নেন। ব্ল্যাঙ্ক নেওয়ার কারণে ও যে 10,000 টাকা শোধ করেছে, এই 10,000 টাকা আপনারা ধরেন না, পুরো 20,000 টাকা বা 30,000 টাকা বা 1 লাখ টাকা লিখে কেস দিয়ে দেন। তখন ওই মহিলা বা ওই গ্রাহক হতাশায় হয়তো বা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তখন একটা সংসারের উপরে চরম চাপ নেমে আসে। এ ব্যাপারে আপনার বক্তব্য? ধন্যবাদ ভাই। ভাই যে প্রশ্নটা করেছে, প্রশ্নটা অনেক সুন্দর, অনেক আগেই শোনার দরকার। আমি ভাইয়ের কথাটাই সংক্ষেপে বুঝাতে চাচ্ছি। এক পাশে যাও, তুমি এক পাশে যাও। হ্যাঁ, ঘটনা হলো ঋণ গ্রহীতা, ডিফল্টার ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে যে আমরা আইনের ব্যবস্থা নিই, এর কারণে যে একজন মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, আসলে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তো আসলে উত্তর দেওয়া বড়ই কষ্ট। একজন মানুষ যে কোনো ভাবে মারা যেতে পারে, সিএনজিও লোন পরিশোধ করতে পারিনি এই জন্যই যে মারা গিয়েছে, এই নিন্দাটা, এইটা একটা নিন্দনীয় কথা। আসলে কথাগুলো ঠিক না। দ্বিতীয়ত কথা হলো কি, যে আমরা যে চেক নিয়ে আগের থেকে মহিলাদেরকে সাথে খালি লোন দিনে, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। একজন আমরা মহিলাদেরকে লোন দিই, এইটাই 16 আনা। এখন তো আসলে আগে আমরা যখন শুরু করেছি শুধুমাত্র মহিলাদের লোন দিয়েই শুরু করিলাম। একটা সংসারে 2 জন মানুষ থাকলে একজন মানুষ উপার্জন করতো আর একজন মানুষ বাড়িতে সংসার করতো, কিন্তু আমরা সেইগুলো থেকে বের করে আনার চেষ্টা করেছি। ভাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আর কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে দরকার নেই। আমরা বেকার যুবকদের কাছে চাকরি একটা সোনার হরিণ। আমরা সবাই প্রত্যাশা করি, বা আমরা অভিভাবক হিসেবেও প্রত্যাশা করি যে আমাদের সন্তানদের একটা চাকরি হোক। যখনই আমরা সার্কুলার থেকে সেই চাকরির জন্য কিন্তু ছুটে পড়ি। তো সিও এনজিও প্রায় সার্কুলার দেয় এবং এখানে মনে করি যে এই সার্কুলার দিয়ে তারা নিয়োগ একটা বাণিজ্যের মতো, যদিও আমরা এটা ডাইরেক্ট ঘুষ না বলি, কিন্তু এখানে যেমন প্রশিক্ষণেও আমরা শুনি যে টাকা লাগে এবং কোনো চাকরি, কোনো এমপ্লয়ি যোগদান করে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হয়ে প্রতিষ্ঠানের প্রশিক্ষণেও টাকা লাগে। এটা একটা ব্যতিক্রমী উত্তর দেবেন যে আসলে প্রশিক্ষণে টাকা নেওয়া হয় কিনা, এবং ব্ল্যাঙ্ক চেক নিয়ে তাকে স্বাক্ষর নেওয়া হয় এবং ওই কর্মী যখন চলে যায় তখন তার জামানত ফেরত না দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। তো এই ব্যাপারে আপনারা ব্যাখ্যা দেবেন যে আসলে প্রশিক্ষণে টাকা নেওয়া হয় কিনা। সে তখন তার চাকরির, এনজিও চাকরির স্বাদ হারিয়ে ফেলে, এনজিও চাকরির স্বাদ হারিয়ে ফেলে। তো এই ব্যাপারে আপনারা একটু বলবেন। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছে। আসলে একটা প্রশ্নের উত্তরের ভিতরে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু এক জায়গায় আছে, প্রথমেই দেওয়া হয়েছে, তারপরেও যদি আমরা আরেকবার দিতে হয় দেব। আসলে ওই যে একটা মানুষ যখন চাকরি করে তখন স্ট্যাম্প করা হয়, তার সাথে চুক্তিপত্র করা হয় একটা ফরম্যাটের মাধ্যমে, তার কাছ থেকে কোনো ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয় না। তার যে জামানত ফেরত দেওয়ার জন্য বিভিন্ন কৌশল করা হয়, এগুলো করা হয় না। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য অসৎ কর্মীরা এই ধরনের অপবাদ রটিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একজন সংবাদকর্মী হিসেবে এনজিও ম্যানেজমেন্টের যিনি নির্বাহী প্রধান অর্থাৎ জনাব শামসুল আলমের কাছে একটি প্রশ্ন করতে চাই এবং উনি সরাসরি এই প্রশ্নের জবাব দেবেন, আমি এটা আশা করছি। সেটা হলো যে আপনারা সিও এনজিও গঠন করেছেন 1985 সাল থেকে, তারপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের সিওর এই অবস্থান, এখানে নানা প্রশ্ন, নানা কথা, শেষ পর্যন্ত সংবাদপত্রের পাতায় শিরোনাম। আমি প্রশ্ন রাখবো যে আপনি
আপনারা 1 মিনিট একটু ধৈর্য ধরেন ভাই, অনুরোধ করছি। গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এখন সাংবাদিক ভাইরা আমার প্রশ্ন করার সুযোগ দেন। 1 মিনিট। একটু বসেন, 1 মিনিট, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আসলে আমরা এত অভিজ্ঞ, এত জ্ঞানী, এই সংবাদ সম্মেলনে আমার প্রেস ক্লাবের সম্মানিত নেতা আসিফ ইকবাল কাজল যে প্রশ্ন করেছে তার ভিতরে সব চলে এসছে। সেই প্রশ্নের উত্তরগুলো দিলে সবই এসে যায়। সাংবাদিকরা কোনো অনিয়ম ছাড়া কোনো কিছু লেখে না, অত্যাচার, অনিয়ম, নির্যাতন ছাড়া না দেখলে কিছু লেখে না। সাংবাদিক যা দেখে তাই লেখেন, যা সত্য তাই লেখে, এইটাই সত্য। সিওএনজিওর বিরুদ্ধে সাংবাদিক বন্ধুরা যা লিখেছেন আপনাদের দৃষ্টিভঙ্গিতে, সাংবাদিক দৃষ্টিভঙ্গিতে সঠিক লিখেছেন। আবার তারা যে উত্তর দিয়েছেন যে আপনারা তথ্য যারা সরবরাহ করেছে সরবরাহের ভিতরে ভুল ছিল, সেটাও সঠিক। আমরা উভয় দিকটাই বিবেচনা করে কথা বলি, কিন্তু একের পর একই ধরনের প্রশ্ন বারবার করে নামাজ পড়তে যাব, নামাজের সময় নেই, এগুলো করা আমার মনে হয় ঠিক না। তো যাক বন্ধুগণ, আরেকজন সিনিয়র ভাই বলতে চাইছিলেন, আমাদের টুকু ভাই, আমি তার বলার সুযোগ দিচ্ছি না। আমরা দীর্ঘ সময় এই সংবাদ সম্মেলন শুনলাম। আমরা বলতে চাই, সমাজের যত অন্যায়, অনিয়ম, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, মাদক যা কিছু আছে সবকিছুর বিরুদ্ধে আপনারা হাত খুলে রাখবেন, আপনারা ঐক্যবদ্ধ হবে, সেই বিরুদ্ধে আমরা থাকবো। সর্বোপরি আমার কথা, সিওএনজিও ধ্বংস করার জন্য আমরা না। সিওএনজিও শুধু সিওএনজিও না, বাংলাদেশের কথা বলবো না, আমি ঝিনেদার কথা বলবো। ঝিনেদার কোনো প্রতিষ্ঠান ধ্বংস করার পক্ষে আমরা না। সকল প্রতিষ্ঠান টিকে থাকবে, স্বচ্ছতার সাথে টিকে থাকবে। অনিয়ম, অত্যাচার, নির্যাতন যদি হয় আমরা সেগুলো লিখবো, আমরা সেগুলো তথ্য সংগ্রহ করে সঠিক কথাগুলো লিখবো। সিএনজিও টিকে থাকবে, স্বচ্ছতার সাথে টিকে থাকবে। অনিয়ম যাতে না করে, সাংবাদিকের চোখে যেটা সাংবাদিকের যে কাজ সেটা করেছে, আপনাদেরকে ধরিয়ে দিয়েছে। একটা জিনিস কি, যখন দেশে বিরোধী দলের অনুপস্থিত ঘটে সেই সময় দেশে অনেক কিছু সমস্যা দেখা যায়। সাংবাদিকের অনুপস্থিতি হলে অনেক কিছু সমস্যা আছে, সাংবাদিক সেই কাজটা করে। সিএনজিও যেমন অতিরিক্ত লোন দেয়, না দিনে না শুনে লোন দেয়, এই লোন দেওয়ার কারণে অসংখ্য ব্যক্তির নামে মামলা হয়। মামলার বোঝা ঘাড়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে কৃষক ঘুরে বেড়ায়। সেই কাজটা কেন করা হবে? সিএনজিও একটু খোঁজ খবর নেবেন আপনারা। আমার অনুরোধ থাকবে, আপনারা যে লোনটা দেবেন সেই লোনটা দেখে বুঝে দেবেন। একটু কম পরিমাণ লোন দেন, আদায়যোগ্য লোন যদি হয় তাহলে মামলাও কিন্তু হবে না, মামলা হবে না। কৃষকের নামে মামলা হলে আসলে কষ্ট আমাদের হয়। সাংবাদিকরা তো এইগুলোই লেখে, এইগুলোই দেখে। আপনাদের বিরুদ্ধে সাংবাদিকরা না। সাংবাদিক, একটা কথা বলি, একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে সাংবাদিক বলে অর্ধেক খালি, অর্ধেক ভরা বলে না। সাংবাদিকরা সবসময় নেগেটিভ দেখে। সেই কারণে সিএনজিও আমাদের ঝিনেদার সুনামধন্য প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সবই সঠিক। কিন্তু সেই প্রতিষ্ঠানে যদি ত্রুটি বিচ্যুত হয়, অন্যায় হয়, কর্মী নির্যাতন হয়, সেগুলো সাংবাদিকরা তুলে ধরবে, এটাও সত্য। কিন্তু বন্ধুগণ, সত্য, সৎ এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন, এই আহ্বান জানিয়ে সিএনজিও যাতে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, লোনের ভারে যাতে কৃষকরা তাদের মাথা নুয়ে না যায়, লোনটা যাতে সীমাবদ্ধতার ভিতরে দেবেন আপনারা, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা খাবার বিতরণ করে দেন সবাইকে। আপনাদেরকে অনুরোধ করি, আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, আপনাদের সামান্য একটু লাঞ্চের ব্যবস্থা আছে, এই জায়গা থেকে আমরা হাতে হাতে দিয়ে দিই, খুব সুন্দর হয়। তাছাড়া ঝামেলা হবে, এখান থেকে দিয়ে দিই। আমাদের ছেলেমেয়ে দ্রুত নিয়ে এসো, দ্রুত এইগুলো আবার আমাদের লোক খাবার নিয়ে এসো দ্রুত।